দর্শক, সিএসআর মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতে জানিয়ে দেব আজকের শিরোনামগুলো। মার্কিন নির্বাচনে চলছে ভোট গ্রহণ, কেন্দ্রে কেন্দ্রে দীর্ঘ লাইন, ফল ঘিরে বাড়ছে শঙ্কা। হোয়াইট হাউসের চোখ গোটা বিশ্বের, সরকার বদল হলেও প্রভাব পড়বে না বাংলাদেশের সাথে সম্পর্কে, বলছেন বিশ্লেষকরা। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, দুর্নীতি এর বিরুদ্ধে আমাদের অভিযান কিন্তু অব্যাহত থাকবে। সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার, জেল হত্যা দিবসের আলোচনায় হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। লালমনিরহাটে গুজবে জুয়েল হত্যা মামলার 5 আসামি 3 দিনের রিমান্ডে, বিচার দাবিতে মানববন্ধন। কুষ্টিয়ায় অ্যাম্বুলেন্স ট্রাক সংঘর্ষে স্বামী স্ত্রী সহ 5 জনের মৃত্যু, রাঙামাটিতে 3 মোটরসাইকেল আরোহী নিহত। দর্শক, সিএসআর মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মঞ্জুর আল মতিন। শোকাবহ জেল হত্যা দিবস আজ। 4 জাতীয় নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন চলছে এবং সে নিয়ে আজকে আমাদের আলোচনা। এক্ষেত্রে কয়েকটি রাজ্যকে ঘিরে মূলত আলোচনা চলছে, সেগুলোতে কারা জিতবেন, জিতলে ফলাফলটা কি দাঁড়াবে এবং শেষমেশ এই নির্বাচনের ফলাফল জানবার জন্য আদালত পর্যন্ত দৌড়তে হবে কিনা, সেসব নিয়ে মূলত আলোচনা চলছে। এর বাইরে অনেক কিছু ঘটছে যেগুলো হয়তো বাংলাদেশের নির্বাচনে অনেকে স্বাভাবিক বলবেন, যে শব্দগুলো আমরা প্রায়শই ঘুরে ফিরে বলি, নির্বাচন পরবর্তী সহিংসতা, কেন্দ্র পাহারা দেয়া, এই শব্দগুলো এবার মার্কিন নির্বাচনের ক্ষেত্রেও বেশ প্রাসঙ্গিক হয়ে উঠেছে। সেসব নিয়ে কথা বলতে 3 জন সম্মানিত অতিথি যুক্ত হয়েছেন আমাদের সাথে। আছেন অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন, তিনি অধ্যাপনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ডক্টর তাসবিরুল ইসলাম আমাদের সাথে যুক্ত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। এছাড়াও আমাদের সাথে যুক্ত হবেন সৈয়দ মাহমুদুল্লাহ, তিনি প্রবাসী সাংবাদিক। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। দর্শক, যে বিষয়ে আমরা কথা বলছিলাম সেই প্রসঙ্গে যাবার আগে এই যে সার্বিক অবস্থা নির্বাচনে, সে নিয়ে একটি প্রতিবেদন আমাদের হাতে রয়েছে, সেটি দেখে নিতে চাই। দূরত্ব আর সময়ের পার্থক্য যতই হোক না কেন, হোয়াইট হাউসের ওভাল অফিসে কে বসতে যাচ্ছেন তা নিয়ে বাংলাদেশের সচেতন একটি অংশের আগ্রহ আর প্রত্যাশা রয়েছে বেশ। রিপাবলিকানরা বরাবরই আমরা যেটা জানি একটু যুদ্ধের দিকে তাদের ইয়েটা বেশি থাকে, সেক্ষেত্রে ডেমোক্রেটিক পার্টি হিসেবে আমার জো বাইডেনকে আমার ব্যক্তিগতভাবে পছন্দ আর কি। ট্রাম্প যেটা নিজে মনে করে ভিতরে যেটা আছে ওটা সে বলে ফেলে সরাসরি, এতে তাকে কিন্তু বোঝা যায়, তাকে স্টাডি করা যায়, কিন্তু জো বাইডেনকে আপনি সেটা পারবেন বলে মনে হয় না। বাংলাদেশের অভ্যুদয়ের বিরোধিতা করলেও পরবর্তীতে যুক্তরাষ্ট্র ক্রমেই নিরাপত্তা, বাণিজ্য, কূটনীতি সহ বহুমাত্রিকভাবে জড়িয়ে গেছে। আর তা এমনভাবেই যে বাংলাদেশের সবচেয়ে বেশি রপ্তানি পণ্যের ঠিকানা এখন যুক্তরাষ্ট্র। তবে ট্রাম্প নাকি বাইডেন, কে বিজয়ী হলে বাংলাদেশের লাভ, এর কোনো সোজা উত্তর নেই বিশ্লেষকদের কাছে। বিশেষ করে আপনার এক্সিকিউটিভ ব্রাঞ্চ, কংগ্রেস এবং জুডিশিয়ারি, এরা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে কাঠামো, রাজনৈতিক কাঠামোর মধ্যে এরা 3টা কিন্তু একদম স্তম্ভ, একে অপরকে চেকস অ্যান্ড ব্যালেন্স দেয়। অতএব কেউ একজন নির্বাচিত হয়ে আসলেই যে তার রাজনৈতিক মূল্যবোধগুলো রাতারাতি বাস্তবায়ন করতে পারবে তার ডোমেস্টিক পরিসরে এবং বৈশ্বিক পরিসরে, এমনটা আশা করা আসলে ঠিক নয়। তবে ট্রাম্প পুনর্নির্বাচিত হলে চীনের প্রভাব ঠেকাতে বাংলাদেশকে আরও নিবিড়ভাবে পাশে চাইবে। একই সাথে ইসরায়েলকে স্বীকৃতির বিষয়ে চাপ বাড়াতে পারে মুসলিম বিশ্বে। যদি ইসরায়েল একটা ট্রেডিং পার্টনার হয়ে যায়, আবুধাবি বা সৌদি আরবও যদি এখন একটা এরকম ডিপ্লোম্যাটিক টাইজ যদি ইস্টাবলিশ করে ফেলে, মার্কিন যুক্তরাষ্ট্র বলুক আর না বলুক একটা ট্যাসিট প্রেসার বাংলাদেশের উপর থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্র চাইবে যে ইন্ডিয়ার মতো দেশগুলোকে সাথে নিয়ে একটা অ্যান্টি চায়না ব্লক ডেভেলপ করতে। যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের কাছে করোনা ভ্যাকসিন প্রাপ্তি, রোহিঙ্গা সমস্যা সমাধান, জিএসপি পুনর্বহালে কূটনৈতিক তৎপরতা জোরদারের তাগিদ দিলেন এই 2 বিশ্লেষক। ট্রেডের ক্ষেত্রে যে মার্কেট অ্যাক্সেসটা আমাদের আছে সেটা থাকুক, তারপরে আরো বেশি ইনভেস্ট করুক মার্কিন যুক্তরাষ্ট্রের বিজনেস কোম্পানিগুলো। ডাইভার্সিটি ভিসার মতো ইমিগ্রেন্ট ভিসার অপশনটা আরো বাড়ানো যায় কিনা এবং সেখানে বাংলাদেশিদের জন্য আরো সুযোগ সম্প্রসারিত করা যায় কিনা। জিএসপি ফ্যাসিলিটি যেটি ছিল, যেটি তারা বাতিল করেছে, এটি কিভাবে আমরা রিভাইভ করতে পারি সে ব্যাপারে সরকারের আরো যত্নবান হওয়া এবং সর্বোপরি অবশ্যই বেশি যত্নবান হওয়া উচিত যে আমাদের এখানে যে
নির্বাচন ঘিরে মার্কিনীদের এমন আগ্রহ দেখা যায়নি সাম্প্রতিক সময়ে। আগাম ভোটে গেলবারের মোট ভোটের হারকেও ছাড়িয়েছে টেক্সাস, হাওয়াই। ভৌগোলিক কারণে সবার আগে ভোট কেন্দ্রে দেখা যায় ওহাইও, নিউ জার্সি, ভার্জিনিয়ার বাসিন্দাদের। বেলা বাড়ার সাথে সাথে অন্য রাজ্যেও বাড়ে ভোটার উপস্থিতি। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ভোটারদের। ভোট নিয়ে অনেকের মাঝেই শঙ্কা ছিল, তবে আমি নির্ভয়ে ভোট দিয়েছি। অন্য যে কোনো বারের চেয়ে এবার খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে কোভিড-19-এর কারণে এবার সাধারণ মানুষ আগেভাগেই ভোট দিয়ে দিয়েছেন। ফ্লোরিডায় কেন্দ্রে যেয়ে ভোট দেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ভোট পরবর্তী সংঘাতের শঙ্কায় নিউ ইয়র্ক ও ওয়াশিংটন ডিসির অনেক প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। ভোটের ফলাফল পক্ষে না এলে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ভোররাতের দিকে হোয়াইট হাউসের সামনে ভিড় করেন ট্রাম্প সমর্থকরা। এ সময় তাদের সাথে হাত মেলান মার্কিন প্রেসিডেন্ট। আর গির্জায় প্রার্থনার মধ্য দিয়ে দিন শুরু করেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। পেনসিলভেনিয়ায় সমর্থকদের ধন্যবাদ জানান তিনি। এবারের মার্কিন নির্বাচনে নিবন্ধিত ভোটার 24 কোটির বেশি। অবশ্য দেশটির 100 বছরের রেকর্ড ভেঙে এরই মধ্যে আগাম ভোট দিয়েছেন প্রায় 10 কোটি মার্কিনী। যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট গ্রহণের শেষ হওয়ার পর কে জিতল সেটা জানতে লেগে যেতে পারে কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত। শুরুতেই ডক্টর তাজবিরুল ইসলাম আপনার কাছে আসতে চাই। আমরা বেশ কিছু খবর দেখাচ্ছিলাম যেখানে বড় বড় শহরগুলোতে সহিংসতার আশঙ্কায় সেখানে দোকানগুলো বেশ কার্ডবোর্ড দিয়ে ঢেকে দেয়া হচ্ছে যাতে সেখানে ধ্বংসকর্ম কেউ না চালাতে পারেন। এমনটা কি এর আগে কখনো কেউ ভেবেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন ঘিরে এতটা সহিংসতার আশঙ্কা থাকবে? ধন্যবাদ আপনাকে এই কোশ্চেনটা করার জন্য। ধন্যবাদ চ্যানেল 24 আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। শুভরাত্রি। আসলে এটা এই ট্রাম্প সরকার আসার পর অনেক কিছুই ঘটেছে। অনেকগুলি রাইট হয়েছে। এটা নতুন আজকে যে হবে তার আগেও বেশ অনেক রাইট হয়েছে বিকজ অফ দ্য পুলিশ অ্যাকশন, তারপর রেশিয়াল ডিসক্রিমিনেশন এই ব্যাপারে নিয়ে। ইভেন ইন দ্য কোভিড সিচুয়েশন, প্যান্ডেমিক যেখানে সবাই ঘরে থাকার কথা সেখানেও প্রোটেস্ট করা হয়েছে সাংঘাতিকভাবে, বিশালভাবে, ইভেন ইন ফ্রন্ট অফ দ্য হোয়াইট হাউস। তো এটা যে হবে না, সেটা হবে যে না সেটার কোনো নিশ্চয়তা নাই, কারণ ট্রাম্প প্রেসিডেন্ট নিজেই বলেছে সে হয়তো বা নাও মেনে নিতে পারে এই ইলেকশন রেজাল্টটা। সেক্ষেত্রে সে আনওয়ান্টেড কিছু সিচুয়েশন হতে পারে যেটা সে ইঙ্গিত দিয়েছে। যেমন মেইল ইন যে ব্যালট যেগুলি, সেটাতে সে হি ডাজন্ট বিলিভ ইন ইট, এবং সে বলছে যে ইলেকশনের নাইটই রেজাল্ট শুড বি আউট, উই শুডন্ট ওয়েট ফর দ্য মেইল ইন ব্যালট, যেটা হচ্ছে 3 দিন পর্যন্ত ওয়েট করতে হতে পারে। তা আমার মনে হচ্ছে দ্যার ইজ এ চান্স যে রাইট কিছু কিছু জায়গায়, সবখানে না, বেশি, যেমন আমি ইন্ডিয়ানাতে, আমি যে শহরে আছি এখানে হবে না, আই ক্যান টেল ইউ। ইন্ডিয়ানাতে হবে না, আই ক্যান টেল ইউ। কিন্তু কিছু কিছু শহর আছে যেখানে হওয়ার সম্ভাবনা বেশি, এবং সেই শহরগুলিকে আমরা চিনি। কিন্তু দেখা যাক কি হয়। হোপ ইট ডাজন্ট হ্যাপেন। এই যে ডাকে যে ভোটগুলো আসছে সেগুলো নিয়ে যে এতগুলো প্রশ্ন হচ্ছে, এই চলটা কবে থেকে, এবং এটা নিয়ে এর আগে কখনো প্রশ্ন উঠেছে কিনা, এই আগাম ভোট যেগুলো আসছে সেগুলো নিয়ে? আসলে না, কিন্তু আগে কখনো এটা নিয়ে আমার যা পর্যবেক্ষণ, আমি ইউএসএ তে আছি 2002 থেকে, এবং আই ডোন্ট সি এনি কোয়েশ্চেন রেজড অ্যাবাউট দিস মেড ইন ব্যালট সিস্টেম। এবং এটা কিন্তু গত সময় ছিল, যখন ট্রাম্প নিজে ইলেকশন করলো 2016-এ, তখনও কিন্তু মেড ইন ব্যালটটা ছিল। হি ডিডন্ট রেজ এনি কোয়েশ্চেনস এট দ্যাট টাইম। এবং কিন্তু এবার সে কোয়েশ্চেন করছে বিগ টাইম, কেন সে সিন্স হি টুক দ্য হোয়াইট হাউস হি ইজ কন্ট্রোভার্সিয়াল, এবং তার স্টেপসগুলি ছিল কন্ট্রোভার্সিয়াল, ভেরি আনপপুলার ইন মেনি ইনস্ট্যান্স। সেই জন্য হয়তো বা সে একটু শঙ্কিত। এবং এটাতে দেখা গেছে এইবার, আমি আপনাকে যদি স্ট্যাটিস্টিক্স দিই, জো বাইডেন সিন্স বিল ক্লিন্টন in 1996 পপুলারিটি ভোটে এগিয়ে আছে বাই 8%, ইটস এ হিউজ মার্জিন, যেটা হিলারি ক্লিন্টন ছিল মাত্র 4%, সো ইটস 8%। যদি আমরা 3 পয়েন্ট এররও ধরি,
তারপরও জো বাইডেন ইজ লিডিং বাই বিগ মার্জিন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এখানে এই যে 2018 যে ইউএস হাউসের যে ইলেকশনটা হলো সেখানে কিন্তু জিতে গেল হচ্ছে ডেমোক্র্যাট। So that is a big downside of Trump. So he knows there's big, he may lose the election. That's why he's raising all those questions. এই যে কোশ্চেনটা আগে কোনোদিন রেজ করা হয়নি। So he says whatever he feel like, কিন্তু many times it doesn't justify. এই খানিকক্ষণ আগেই বোধহয় তিনি কথা বলছিলেন পেনসিলভেনিয়াতে যে 3 তারিখের পরেও ভোট গোনার সুযোগ দেওয়া হয়েছে মার্কিন সুপ্রিম কোর্টের তরফ থেকে, সেটাকে সোজা সাপটাভাবে আউটরেজিয়াস বলছেন তিনি, এই শব্দটা ব্যবহার করছেন। এর পাশাপাশি বলছেন সেখানে চিট করার, প্রতারণা করার সুযোগ থাকবে। সেগুলো আসলে নির্বাচনের দিনে দাঁড়িয়ে বলা কতটুকু শিষ্টাচারের মধ্যে পড়ছে? ও তো আসলে ডে 1 থেকে শিষ্টাচার ফলো করছে না, রাইট? যে মানুষ বলে ডক্টর ফাউচিকে সে ফায়ার করবে যদি সে ইলেক্টেড হয়, ডক্টর ফাউচিকে, হি ইজ মোস্ট রেসপেক্টেড পারসন আই থিঙ্ক ইন দ্য ওয়ার্ল্ড নাও ডিউরিং কোভিড-19 প্যান্ডেমিক, সেখানে বলা হচ্ছে যে তাকে সে ফায়ার করে দিবে ইফ হি ইলেক্টেড। নাম্বার 2 হচ্ছে সে সেদিন 2 দিন আগে ডাক্তারদের সম্বন্ধে, ফিজিশিয়ানদের সম্বন্ধে একটা কমেন্ট করছে যে দে মেক কোভিড কেস intentionally is a COVID-related death so that they can get money, extra money, $2,000. That is not true at all. We don't get any money. But he's pretending that we're getting money. And that is really sad case. Number 3 হচ্ছে যেভাবে সে downplay করছে towards minorities, যেমন ইমিগ্রেশন, ইললিগাল ইমিগ্রেন্ট যাদের বলা হচ্ছে, বাচ্চাদের নিয়ে যে কথা হচ্ছে, যাদের বাচ্চার হচ্ছে ইউএস কিন্তু বাচ্চার বাবা মা হয়তো বা ইউএস সিটিজেন না, এদের নিয়েও যে খেলছে জিনিসটা বা যে রিমার্কস গুলি করছে, দ্যাট ইজ আনপ্রেসিডেন্টেড টু বি অনেস্ট। ইউ নেভার হার্ড ফ্রম দ্য প্রেসিডেন্ট অর ফ্রম দ্য লিডার্স। সো ওর কথাবার্তা তো প্রথম থেকেই, প্রেসিডেন্ট ট্রাম্পের কথাবার্তা প্রথম থেকেই হচ্ছে ভেরি কন্ট্রোভার্সিয়াল, এবং সেই জন্য কিন্তু তার হচ্ছে নীতিটা হচ্ছে জাস্ট গো উইথ দ্য ব্লু কলার্স, যারা হচ্ছে সাধারণ লেবার শ্রেণী তাদের সাথে চলবে, যারা এডুকেটেড পিপল হি ডাজন্ট কেয়ার টু দোজ, হি ডাজন্ট কেয়ার দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। যেমন ইউনাইটেড নেশন, WHO, ইউনিসেফ, এদের সাথে কিন্তু সব কাট করে দিচ্ছে বাজেট। হি ডাজন্ট ওয়ান্ট টু বি দেয়ার। ইভেন দ্য ভ্যাকসিন যে বলা হচ্ছে যে যেখানে 2টা মেডোনা অ্যান্ড ফাইজার, যারা ইউএস কোম্পানি মেকিং ভ্যাকসিন, বলে দেওয়া হচ্ছে যে ভ্যাকসিন শুড বি ইন দ্য ইউএস ফার্স্ট, অ্যান্ড হি ডাজন্ট বিলিভ ইন গ্লোবাল মার্কেটিং অ্যাট অল। সো হি ইজ ভেরি কন্ট্রোভার্সিয়াল। জি, অধ্যাপক দেলোয়ার হোসেনের কাছে আসতে চাই এ পর্যায়ে। এই যে নির্বাচনের ঠিক আগে আগে একজনকে নিয়োগ দেওয়া হলো মার্কিন সুপ্রিম কোর্টে, এবং গোড়া থেকেই তিনি বলে চলেছেন যে যদি ডোনাল্ড ট্রাম্প হারেন তাহলে ফয়সালা শেষমেশ সুপ্রিম কোর্টে হবে। আগে থেকেই কি তাহলে এক ধরনের ভোটে পরাজয় স্বীকার করে নিয়ে আদালতের মাধ্যমে ক্ষমতায় থাকার দিকেই যাচ্ছেন কিনা ডোনাল্ড ট্রাম্প? ধন্যবাদ। না, এই বিষয়টি তো পুরো ওনার যে স্ট্র্যাটেজি বা ওভারঅল যে ওনার নির্বাচন নিয়ে যে ভাবনা, সেই ভাবনার অংশ হিসেবে আমরা দেখছি। এবং এই ব্যারেটের যে নমিনেশন এবং নজিরবিহীন ভাবে তাকে শেষ পর্যন্ত আমরা বলছি যে রাতের আধারে তার শপথ পাঠ করিয়ে তাকে সুপ্রিম কোর্টে পাঠানো, পুরো বিষয়টি এখানে ট্রাম্পের ব্যক্তিগত স্বার্থ ছিল, পাশাপাশি রিপাবলিকান দলেরও একটি বড় ধরনের স্বার্থ ছিল, এবং এটি তাদের সামনে একটি ঐতিহাসিক সুযোগ সুপ্রিম কোর্টে এই ধরনের একটি মেজরিটি প্রতিষ্ঠা করা। তো এটি তো আছেই। এবং আপনি যে কথাগুলো আগের গেস্ট বললেন যে এই পুরো বিষয়গুলোই কিন্তু ট্রাম্প একেবারেই অভিনব একটি কৌশল নিয়ে উনি এগিয়েছেন শুরু থেকে, 2016 সাল থেকেই। তখনই আমরা দেখেছি ওনার নিজের দলের, রিপাবলিকান দলের অনেককেই প্রাইমারিতে যেভাবে লায়ার থেকে শুরু করে অনেকভাবে উনি কিন্তু সেই যে ক্রুজ ওনাকে সমর্থন করছেন তাকে পর্যন্ত অনেকভাবে আপনার সেই সময়ে মানে তাকে ইনসাল্ট করেছিল। এনিওয়ে, তো আমি যেটা বলছিলাম যে এই যে নির্বাচনে আপনার সুপ্রিম কোর্ট হচ্ছে ওনার ওয়ান অফ দি কার্ডস। সো ডোনাল্ড ট্রাম্প এখানে যেমন রেস একটা কার্ড ব্যবহার করছেন, এখানে উনি ওনার যে এই যে ক্লাসটার কথা উনি বলেন যে একেবারে যারা মানে বলতে একটু আমাদের খারাপ লাগে, বাট হি ইজ প্লেইং উইথ দি পিপল হু আর নট মানে ইকোনমিক্যালি
মানে খুব একটা অ্যাডভান্স না, তাদেরকে ব্যবহার করছে। শিক্ষার দিক দিয়ে যারা পিছিয়ে আছে তাদেরকে ব্যবহার, যারা একটু কম জানে তাদেরকে ব্যবহার করছে। এবং পাশাপাশি আপনি দেখেন শুধু সুপ্রিম কোর্টের বিষয় না, উনি বলছেন যে রাস্তায় ভায়োলেন্স হতে পারে নির্বাচনের পরে, তার মানে হি ইজ অলসো প্লেইং উইথ ভায়োলেন্স। তার মানে আপনার ডোনাল্ড ট্রাম্পের এই নির্বাচনের যে প্রচার কৌশলের ভেতরে একদিকে যেমন সে প্রত্যেকটা র্যালিতে মানুষকে এনার্জাইজ করেছে, ব্যাপকভাবে পার্টিসিপেশন এনশিওর করেছে, সেখানে বোঝা যাচ্ছে যে এক ধরনের ভোটের বিষয়ে সে তার আস্থা আছে। আবার যখন অন্য বিষয়ে আবার বলা হচ্ছে এক ধরনের থ্রেট উনি দিচ্ছেন, এক ধরনের চাপ সৃষ্টি করছেন। ফলে এই যে বিতর্কিত ডোনাল্ড ট্রাম্প, এবং আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের 1861 থেকে 65 সালের যে আপনার সিভিল ওয়ার ছিল, তারপরে বোধহয় মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে এত বেশি কন্ট্রোভার্সিয়াল বা এত বেশি ডিভিশন সমাজে তৈরি হয়নি যেটা এখন আমরা দেখতে পাচ্ছি। তো বলে সবকিছুই কিন্তু উনি ওনার নির্বাচনের স্বার্থে ব্যবহার করছেন। এবং আপনার ওবামা তার একটা বক্তৃতায় বলছিল যে শুধুমাত্র নির্বাচনে জয়ী হওয়ার জন্য কোনো লিডার বা কোনো প্রেসিডেন্ট এতটা মানে মিথ্যা, এতটা ছলনা, এতটা আপনার চাতুরি এই ব্যবহার করতে পারে, এটা একটা অকল্পনীয় বিষয়। তো এই বিষয়গুলো আপনি যেটা বললেন যে সুপ্রিম কোর্টের বিষয় বলেন, বা এই যে ভায়োলেন্সের যে এক ধরনের থ্রেট দেয়া, বা এই যে হোয়াইট সুপ্রিমেসির ব্যাপারে ওনার যে নির্বাচনী বিতর্কে উনি বলছেন যে স্ট্যান্ড বাই প্রাউড বয়েজদের ব্যাপারে উনি বলছেন, এই সব কিছুই কিন্তু উনি নির্বাচনে জেতার জন্য উনি করছেন। কিন্তু পাশাপাশি আমরা যদি দেখছি দুটো বিপরীত যে ধারাটা দেখছি, যে এই যে ব্যাপকভাবে মানুষের উপস্থিতি মানে আগাম ভোটে এবং এমনকি সরাসরি যে ভোট এখন হচ্ছে, এই দুটো মিলিয়ে আমরা যেটা শুনতে পাচ্ছি বা যেটা আমরা দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে হয়তো এত হাই টার্ন আউট হয়তো হবে না, যেটি এখনো আসেনি, হয়তো ফিগারটা আসে নাই, বাট বোঝা যাচ্ছে যে এত টার্ন আউট কখনো হয়নি। তার মানে মানুষের মধ্যে এক ধরনের আগ্রহ তৈরি হয়েছে, এবং মানুষের এই যে উপস্থিতি, তার মানে এই যে নির্বাচনকে বিশ্বাস করা অথবা নির্বাচনী যে ব্যবস্থাকে বিশ্বাস করা এবং নির্বাচনে যে একটি ফলাফল আসবে। আমি সরাসরি একটি লাইভ দেখছিলাম যে ভোট যে প্রয়োগ করা হচ্ছে, পুরো প্রক্রিয়াটি কিন্তু এখানে ভীষণভাবে একটি অর্গানাইজড, এবং এই পুরো অর্গানাইজড প্রক্রিয়াটাকে আপনার ট্রাম্প হয়তো প্রশ্নবিদ্ধ করছেন, কিন্তু একই সঙ্গে মানুষের কিন্তু আমি দেখলাম যে এক ধরনের আস্থাও আছে। ফলে আলটিমেটলি মানুষের ভোটেই তাকে জিততে হবে, এবং সেখানে যে হিসাবগুলো হচ্ছে সেই হিসাবগুলো কিন্তু মাথায় রেখেই কিন্তু দেখা গেল যে উনি পেনসিলভেনিয়াতে অনেক বেশি উনি অনেক র্যালি করেছেন। তার মানে কি যে উনি মানুষকে ইমপ্রেস করতে চাচ্ছেন, করেই কিন্তু নির্বাচনে জয়ী হয়। এখানে মানে সুপ্রিম কোর্টের মাধ্যমে কিংবা কোনো প্রেশার ক্রিয়েট করে সেটা সম্ভব না। যদিও আমরা জানি যে কিছু ইন্টিমিডেশন হয়েছে এবং হচ্ছেও। টেক্সাসের ঘটনা সম্পর্কে আমরা জানি যে জো বাইডেন এবং কমলা হ্যারিসের তাদের যে নির্বাচনী যে বাস সেটিকে ঘিরে ফেলা, আবার সেটাকে কেন্দ্র করে বলা যে না, সেই বাসকে প্রোটেক্ট করার জন্য তার সমর্থকরা গিয়েছে। তো ফলে এগুলো হচ্ছে, কিন্তু ওভারঅল আমার কাছে মনে হচ্ছে যে এই দুটো ধারা, একদিকে যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণই বিস্মিত হচ্ছে যে এতটা ডিভাইসিভ, এতটা পোলারাইজড, যে কারণে বলা হচ্ছে যে এক ধরনের ফিয়ার তৈরি করা হচ্ছে, যে এবং এই ফিয়ারটা যেমন ডেমোক্রেটরা অভিযোগ করছে, এই ফিয়ারটা তৈরি করছে ডোনাল্ড ট্রাম্প, এবং সে তার বিপরীতে জো বাইডেনের সঙ্গে যারা আছে তারা বলছে যে আমরা একটা হোপ দিতে চাই, আমরা ইউনিটির দিকে আমরা যেতে চাই, যেখানে ডিভিশন তৈরি করেছে ডোনাল্ড ট্রাম্প। ফলে মার্কিন জনগণের ভেতরে কিন্তু একটা দুটো ভিশন কাজ করছে এবং নির্বাচনকে কেন্দ্র করে। যদিও আমরা জানি অনেকগুলো ইস্যু, ট্রেডিশনাল ইস্যুতে ডিফারেন্সেস আছে, আপনার অর্থনীতি, আপনার হেলথ কেয়ার, পরিবেশ, পররাষ্ট্রনীতি, অনেকগুলো ইস্যুতেই তাদের আগে থেকে একটা ডিভিশন আছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার যে ব্যক্তিগত যে এক ধরনের নেতিবাচক এলিমেন্টস যুক্ত করছে, যেটাকে হয়তো আমরা ভদ্রভাবে বলছি শিষ্টাচার বহির্ভূত, বা তার চেয়ে আমি মনে করি অনেক বেশি। এখানে কনস্পিরেসি আছে, এখানে ইন্টিমিডেশন আছে, এখানে ভোটার সাপ্রেশন আছে, অনেকগুলো এলিমেন্ট কিন্তু এখানে আছে। এখন এগুলো শেষ পর্যন্ত কতটা কাজ করে দেখার বিষয়। জি, একটা বিরতির আসলে সময় হয়ে গেছে। এই ফাঁকে দর্শকদের জানিয়ে রাখি, সৈয়দ মোহাম্মদুল্লাহ প্রবাসী সাংবাদিক আমাদের সাথে এর মধ্যে যুক্ত হয়েছেন, তার কাছে আমরা বিরতির পরে আসবো। দর্শক ফিরছি একটু পরে, সঙ্গে থাকবেন আশা করি।
দর্শক, আপনারা দেখছেন সিএসআর মুক্তবাক। এবারে জনাব মোহাম্মদুল্লাহ আপনার কাছে আসতে চাই। আমরা কথা বলছিলাম যে সংখ্যায় ভোটাররা এবার আসছেন এবং প্রচুর সংখ্যক আগাম ভোট পড়ে গেছে এখন পর্যন্ত, এবং সেই আগাম ভোট নিয়েই মূলত প্রশ্ন করছেন ডোনাল্ড ট্রাম্প। আসলে নির্বাচনের পরে কি অপেক্ষা করছে সেটা নিয়ে সংখ্যা সবার সংঘর্ষ হবে কিনা, বা যেভাবে বিভিন্ন বর্ণবাদী সংগঠন বলছে যে তারা ভোট কেন্দ্র পাহারা দেবে, এতে করে যারা শ্বেতাঙ্গ নন তারা ভোট দিতে যেতে পারছেন কিনা বা সে সাহস করছেন কিনা, সেই প্রশ্নগুলো আসছে। আপনি কেমন দেখছেন? না, এমনিতে তো আগে 10 কোটির মতো ভোট পড়ে গেছে। তো আরো বাকি যে ভোট আছে সেগুলো আজকে বিভিন্ন স্টেট থেকে যে পর্যন্ত খবর পাওয়া গেছে, এবং আমি নিউ ইয়র্কের অ্যাস্টোরিয়া যে নেভারহুডে থাকি, এখানকার কয়েকটা ভোট কেন্দ্রের বাইরে ঘুরে এসেছি। এখানে বেশ শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। তো সারা দেশে সেটা এখনো হচ্ছে। যেটা আশঙ্কা করা হচ্ছিল যে শ্বেতাঙ্গ আধিপত্যবাদীদের কেউ কেউ হয়তো আফ্রিকান আমেরিকান ভোটার যে সমস্ত এলাকায় বেশি, দক্ষিণী আমেরিকার দক্ষিণাঞ্চলের কোনো কোনো জায়গায় তারা গিয়ে ভীতি প্রদর্শন করে ওরা যাতে ভোট দিতে না পারে ইন্টিমিডিয়েট করা, তাদেরকে আতঙ্কিত করে দেওয়া, এরকম চেষ্টা। সেই চেষ্টারও খবর এই পর্যন্ত আজকে পাওয়া যায়নি। কিন্তু এর আগে কয়েকদিন আগে বাইডেনের একটা ক্যাম্পেইন র্যালি এক জায়গায় যাচ্ছিল, ক্যাম্পেইনের একটা গ্রুপ, তখন শ্বেতাঙ্গরা প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকরা সেটাকে ঘিরে একটা ইন্টিমিডিয়েট করেছে, এবং ফলে ওই র্যালি তারা ক্যান্সেল করে ফেলেছেন। তো এরকম কিছু ঘটনা হচ্ছে। আর অন্যান্য যে সিচুয়েশন, সেটা যে প্রশ্নগুলো এর আগে আমি শুনলাম তারা আলোচনা করছিলেন, এটা তো সবচেয়ে অবাক ব্যাপার। যুক্তরাষ্ট্রে আমি 76 থেকে আসছি, সে থেকে অনেক নির্বাচন দেখেছি, প্রেসিডেন্সিয়াল এবং মধ্যবর্তী নির্বাচন। এই ধরনের এই সংঘর্ষের আশঙ্কা, সহিংসতার আশঙ্কা তো কখনো শোনাই যায়নি। এটা যে শোনা যাচ্ছে সেটা ইটসেলফ ইজ বিস্ময়কর। এবং সেটার কারণটা কি? কারণ হচ্ছে সেরকম নিশ্চয়ই কোনো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শ্বেতাঙ্গ আধিপত্যবাদীরা বেশ একটা বাড়াবাড়ি শুরু করেছেন অনেকদিন থেকে, এবং শ্বেতাঙ্গ পুলিশরা প্রতি সপ্তাহে অন্তত একজন করে আফ্রিকান আমেরিকানকে মারছেন কয়েক বছর থেকে। এটা ওবামার আমল থেকে তারা মারছেন। ফলে একটা যদিও অন্য দুই আলোচকের কথা আমি অনানুষ্ঠানিক কিনা জানি না, শুনলাম তারা বলেছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে, এবং অনেকাংশে তাদের সাথে আমিও সম্মত, যে আমরা ব্যক্তিগতভাবে কোনো থ্রেট ফিল করছি না, এটা সত্য। কিন্তু অ্যাট দি সেম টাইম শ্বেতাঙ্গ আধিপত্যবাদীরা বেশ একটা তৎপর হয়ে উঠেছেন এবং ভোটার সাপ্রেশনের চেষ্টা করছেন। আরেকটা আশঙ্কা হচ্ছে যে অনেকে অগ্রিম ভোট দিয়ে দিয়েছেন, বিশেষ করে ডাকযোগে ভোট দিয়েছেন। এই ডাকযোগে যে ভোটগুলো দেওয়া হয়েছে সেগুলা কাউন্টিং নিয়ে একটা প্রবলেম হতে পারে। সেটা কাউন্টিং, যদি প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যে আজকের মধ্যেই কাউন্টিং করে ফেলতে হবে, কোন কোন স্টেটে আরো কয়েকদিন পর্যন্ত কাউন্ট করার তাদেরকে আইনে অধিকার দেওয়া আছে, তিনি সেটা চাচ্ছেন না। ফলে তার কারণ হচ্ছে কি, অগ্রিম ভোট যারা দিয়েছেন ডাকের মাধ্যমে মেইল ইন, তাদের বেশিরভাগ ডেমোক্রেটিক পার্টির লোক। সেই ধারণাটা কেন হয়েছে যে তারা বেশিরভাগ ডেমোক্রেট পার্টির সমর্থক? এরা কারণ ডেমোক্রেটিক পার্টি বারবার করে তাদের সমর্থকদেরকে বলছিল যে প্যান্ডেমিকের কারণে ঠিকঠাক মতো লাইনে দাঁড়ানো যায় কিনা, পরিস্থিতি কোন দিকে যায়, ভোট কেন্দ্র ওপেন থাকে কিনা, এই সমস্ত কারণে সবাইকে আগে থেকে বলছিল যে আপনারা মেইল ইন ভোট, ডাকে ভোট পাঠিয়ে দেন এবং সেটা নিরাপদ হবে। এটা ডেমোক্রেটিক পার্টি বেশ জোরে সোরে বলেছেন। রিপাবলিকানরা এটা তেমন একটা আগ্রহ দেখাননি অগ্রিম ভোটের ব্যাপারে, অগ্রিম ভোটের ব্যাপারেও না, বিশেষ করে ডাকের ভোটের ব্যাপারেও তারা আগ্রহ দেখাননি। এখন ওই ভোটগুলো যদি ঠিক মতো কাউন্ট না হয় তাহলে ডেমোক্রেটিক প্রার্থীদের জন্য, বাইডেন এবং অন্যান্য বিভিন্ন লেভেল প্রার্থীদের জন্য একটা সমস্যা দেখা দিতে পারে। জি, ধন্যবাদ। ডক্টর তাজবিরুল ইসলাম, আপনার কাছে ফিরে আসি। পেনসিলভেনিয়া নিয়ে বিস্তর কথা হচ্ছিল এবং এই রাজ্যে শেষমেশ ফলাফলটা কোন দিকে যাবে সেটা নিয়ে অনেকে ভাবছিলেন। শেষখানকার খবর কি পাওয়া যাচ্ছে যে সেখানকার চলটা এখন কোন দিকে?
ধন্যবাদ আবার আপনাকে। আসলে যেটা বলা হয় ব্লু ওয়ালটা হচ্ছে আপনার মিশিগান, উইসকনসিন এন্ড পেনসিলভেনিয়া, যে তিনটাতে হিলারি ক্লিন্টন হেরেছিল 2016-তে less than 1% ভোটে, ভেরি মিনিমাল মার্জিনাল ভোটে হেরে গিয়েছিল। এখন দেখা যাচ্ছে পেনসিলভেনিয়াতে লিডটা হচ্ছে বাইডেনের ন্যাশনাল পোলে 5%, ভালো একটা লিড আছে। ও যেহেতু ওখানকারই মোটামুটি ডেলোয়ার এসে নেবারিং স্টেটে, দ্যাট ইজ আর অ্যাডভান্টেজ, হিজ অ্যাডভান্টেজ, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে লাস্ট র্যালি যেটা করলো বাইডেন, সেটা পিটসবার্গে করলো, এবং হি গিভ লট অফ এফোর্ট ইন মিশিগান, উইসকনসিন and Florida and Pennsylvania. তো ধারণা করা হচ্ছে যদি ফ্লোরিডা জিতে যায় বাইডেন, দেন গেম ইজ ওভার। কোন রিপাবলিকান কিন্তু এখন পর্যন্ত ভোটে জিতে নাই উইদাউট উইনিং দ্য ফ্লোরিডা। যদি ফ্লোরিডা জিতে যায় ট্রাম্প, যেখানে 1.7% লিডে আছে বাইডেন, ভেরি ক্লোজ, তাহলে সেক্ষেত্রে ব্লু ওয়াল যেটা বলছি, মিশিগান যেখানে 16টা ইলেকট্রাল ভোট, পেনসিলভেনিয়াতে 20 ইলেকট্রাল ভোট, অ্যান্ড উইসকনসিন 10টা, এই তিনটাতে জিততে হবে। যদি জিতে, যেখানে উইসকনসিনে হচ্ছে প্রায় 8% লিডে আছে, মিশিগানে 8% লিডে আছে, পেনসিলভেনিয়াতে 5% লিড। সো আই ডোন্ট সি, এটা যদি 3 পয়েন্ট এররও ধরা হয়, আমরা 3 পয়েন্ট যদি এদিক ওদিকও হয়, তারপরে মনে হচ্ছে যে বাইডেন শুড উইন। উনি যে কথাটা বললেন, একজন মেইল ইন ব্যালটে ডেমোক্রেটটা কিন্তু 60% কিন্তু যারা মেইল ইন ব্যালট করেছে, তার 60% কিন্তু ডেমোক্রেট, সেটাই বলছে স্ট্যাটিস্টিক্স। এবং যারা ইন পার্সন যাবে, এটা বেশি যাবে কিন্তু হচ্ছে রিপাবলিকান। তারাও এক কথা হচ্ছে, তারা ওই যে সোশ্যাল ডিস্টেন্সিং মানে না, মাস্ক পরা মানে না, তাদের অ্যাটিটিউডটা একটু ভেরি ডিফারেন্ট দেন ডেমোক্রেট। লাইনে দাঁড়ায় থাকবে, they will do slogans, chanting for Trump, that kind of attitude they have, going without mask. So আমার কাছে এখনো মনে হচ্ছে যে ফ্লোরিডা জিতে গেলে গেম ইজ ওভার, না জিতলো পেনসিলভেনিয়া, উইসকনসিন এন্ড মিশিগান। তারপর আরেকটা ব্যাপার আছে, এখানে কিছু স্টেট যেমন নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া, এগুলি কিন্তু জিতার সম্ভাবনা আছে হচ্ছে ডেমোক্রেট। আর যেগুলি হচ্ছে রেড স্টেট বলি আমরা, যেখানে 1% বা 2% পিছিয়ে আছে, যেমন আইওয়া, ওহাইও, এখানেও কিন্তু জিতার সম্ভাবনা জিতে যায়। টেক্সাসও মনে করা হচ্ছে বাইডেন জিতে যেতে পারে। তো আমার সবাই বলছে সেই 1984 রোনাল্ড রিগান যেভাবে ল্যান্ডস্লাইড জিতছিল 1984, ওরকম ল্যান্ডস্লাইড এবার হবে, লাইক রোনাল্ড রিগানের 1984। তো আমাদের তিনটা ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে ল্যান্ডস্লাইড, দ্যাট উই আর হোপিং ফর। আরেকটা হতে পারে নেইল বিটার, মানে একদম ক্লোজ, জাস্ট ক্লোজ উইন, যেটা বলতেছে ফর বাইডেন। একটা হচ্ছে ল্যান্ডস্লাইড উইন ফর বাইডেন। আরেকটা হতে পারে পুরো আপসেট ডাউন, পুরো অপোজিট, যেটা হচ্ছে পুরো আপসেট হয়ে গেল, যেটা চান্স বলছে 10% ক্ষেত্রে হতে পারে, 10% যে ট্রাম্প জিতে যেতে পারে। হোপ নট। ইন সামারি আমি বলবো পেনসিলভেনিয়াতে আমার মনে হচ্ছে Biden should win so far looking at the poll. Thank you. ধন্যবাদ। অধ্যাপক দেলোয়ার হোসেন, আপনার কাছে ফিরে আসি। ডোনাল্ড ট্রাম্প গোড়া থেকেই বলে আসছেন যে তার জেতা উচিত যদি সঠিকভাবে ভোট হয়, এবং অনেকে ধারণা করছেন যে সব ভোট গোনা শেষ হবার আগেই তিনি নিজের বিজয় ঘোষণা করতে পারেন, অর্থাৎ ডাকে যে ভোটগুলো এসেছে সেগুলো গোনা শেষ হওয়ার আগে। তার ফলাফলটা কি দাঁড়াতে পারে? এগুলো কিন্তু জাস্ট এক ধরনের আমি বলবো যে এক কৌশল, কারণ একজন প্রার্থী নিজেকে কখনোই প্রেসিডেন্ট ঘোষণা দিতে পারে না। এটা একেবারেই এগেইনস্ট দ্য ল অ্যান্ড এগেইনস্ট দ্য প্র্যাকটিস। সো এটা হচ্ছে তার যে বেস আছে, সেই বেসকে অ্যাকচুয়ালি স্যাটিসফাই করা, বা তাদেরকে এক ধরনের কনফিডেন্স দেওয়া, বা তাদেরকে এক ধরনের এনার্জাইজ করা। কিন্তু আমার মনে হয় না যে ডোনাল্ড ট্রাম্প ইজ দ্যাট মাচ ফুল যে সে এইরকম একটি ঘোষণা দিবে যেখানে কিভাবে নির্বাচনে বিজয়ী হতে হয় এবং কি কি ধরনের, কারণ এই বিজয়টা তো সহজ না, কারণ এই বিজয়ে কিন্তু শেষ পর্যন্ত কংগ্রেসে যায়, মানে হাউস পর্যন্ত যাবে, তারপরে সেটা মানে এটা ইনফর্মালি হয়তো ইলেকট্রাল ভোট যারা বেশি পাবে কনসিড করে, অ্যান্ড দ্যাট বিকামস এ সর্ট অফ অ্যাকসেপ্টেবল। কিন্তু এইটাও কিন্তু এই যে কোন স্টেটে কে আসলে বিজয়ী হয়েছে, এটা তো ডোনাল্ড ট্রাম্প দিবেন না, এটা হচ্ছে নির্বাচন যে অ্যাডমিনিস্ট্রেশন তারা দেবে। এবং সেখানে যদি ডোনাল্ড ট্রাম্প অথবা জো বাইডেন
আসে তাহলে সেভাবে হবে। এখানে ব্যক্তিগতভাবে কোনো প্রার্থী সেটা করার কোনো সুযোগই এখানে নেই। উনি আমার ধারণা হি ইজ ইউজিং অল দিস ট্যাকটিক্স এক ধরনের ভোটারদের মধ্যে একটা তৈরি করার জন্য। আমি এখানে একটু সারপ্রাইজিং ফ্যাক্ট শেয়ার করি। আমি একটা চ্যানেলে দেখছিলাম, আমেরিকা মানে মার্কিন যুক্তরাষ্ট্রের চ্যানেলে, যে যারা ভোট দিবে মানে জরিপে আসছে এটা, যে যারা ট্রাম্পকে ভোট দিচ্ছে বা রিপাবলিকান দলকে ভোট দেবে বা যারা ডেমোক্রেটদেরকে ভোট দেবে তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছিল কেন ভোট দিচ্ছে তারা। সেখানে আপনার ট্রাম্প রিপাবলিকান দলের ক্ষেত্রে যারা ভোট দিচ্ছে তাদেরকে বলা হচ্ছে 84% তারা বলছে তারা ট্রাম্পের জন্য ভোট দিচ্ছে, দে লাইক ট্রাম্প। সো 84% ট্রাম্পকে পছন্দ করে ভোট দিচ্ছে। অন দ্য আদার হ্যান্ড যারা ডেমোক্রেট সেখানে 46% জো বাইডেনকে লাইক করে ভোট দিচ্ছে। তার মানে এখানে ব্যক্তিগতভাবে ট্রাম্প কিন্তু এক ধরনের কাল্ট টাইপের একটা পার্সোনালিটি ডেভেলপ করেছে এবং হি বিহেভ দিস ওয়ে। তো সেখানে মানে এই জিনিসগুলো এবারে নির্বাচন আমরা দেখতে পাচ্ছি। তো আমার মনে হয় না যে এইরকম ভাবে কোনো প্রার্থী বা মানে হোয়াট এভার হিজ পজিশন এটা সুযোগ আছে। আই ডোন্ট থিঙ্ক সো যে এরকম ঘোষণা দিবেন যে আমি বিজয়ী। আর এখানে আরেকটা কথা আমি বলে রাখি যে ওনারা আমার চেয়ে আরো ভালো জানেন, কয়েকটা অঙ্গরাজ্য আছে, ফ্লোরিডা কিংবা আপনার আরো কয়েকটি আছে, যেগুলো কিন্তু ইলেকশনের রাতেই কিন্তু আপনার একটা ফলাফল আসবে এবং সেই ফলাফল যদি আপনার ট্রাম্পের বিপক্ষে যায় তাহলে এমনি কিন্তু বোঝা যাবে। কারণ হিলারি ক্লিন্টনের সময় 232 আপনার হিলারি ক্লিন্টন উনি হেরেও কিন্তু ওনার ইলেকট্রাল কলেজ ভোটের সংখ্যা ছিল 232 এবং সেখানে যদি উইসকনসিন এবং মিশিগানের ভোট ধরা হয় তাহলে 258 হয়। হি নিডস অনলি জো বাইডেন 12 আপনার ভোটস, ইলেকট্রাল ভোট। সেটা আপনার পেনসিলভেনিয়া ছাড়াও আপনার জর্জিয়া কিংবা অ্যারিজোনা কিংবা নর্থ ক্যারোলাইনা থেকে আসতে পারে। তো অনেকগুলো পথ কিন্তু আছে জো বাইডেনের। কিন্তু এখানে আমি এই কথা এই কারণে বলছি যে এই যে ফ্লোরিডা কিংবা জর্জিয়া বা অ্যারিজোনা কিংবা আপনার যে এই যে ব্লু স্টেট, এখানকার যে কিছু রেজাল্ট কিন্তু নির্বাচনের রাতেই বা সকালে চলে আসলে কিন্তু বাকিগুলো তো অলরেডি ক্যালিফোর্নিয়া বা নিউ ইয়র্ক কিংবা রেড স্টেট ব্লু স্টেটের তাদের তো ফিক্সড নাম্বার আছেই। ফলে কে আসলে নির্বাচিত হতে যাচ্ছে সেটা কিন্তু বোঝা যাবে ইলেকশনের। আমার কাছে মনে হচ্ছে যে ইলেকশনের মানে রাতেই বা খুব তাড়াতাড়ি সেটা বোঝা যাবে। আরো একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক একটু পরে ফিরে আসবো, সঙ্গে থাকবেন আশা করি। দর্শক আপনারা দেখছেন সিএসএন মুক্তবাক। আমরা অনুষ্ঠানের শেষ ভাগে রয়েছে। ডক্টর তাজবিরুল ইসলাম, আপনার কাছে ফিরে আসি। যদি খুব হাড্ডাহাড্ডি লড়াই হয় আসলে, তাহলে ফলাফলটা যদি ওই শেষমেশ একেবারে শেষ ভোটটা বা গোনা পর্যন্ত যায় এবং দীর্ঘায়িত হয়, তাহলে কি অবস্থা দাঁড়াবে? ধন্যবাদ আবার আপনাকে। তো আমরা যদি 2000 সালে দেখি, যেটা আলগোরের ক্ষেত্রে হয়েছিল, আলগোর এন্ড বুশ, এটা অ্যাকচুয়ালি ইলেকশন রেজাল্ট আলটিমেটলি পাবলিশড হলো ডিসেম্বর 12। কিন্তু লাস্ট ইলেকশন যেটা 2016-এ ডোনাল্ড ট্রাম্প জিতলো ন্যারোলি, অ্যাকচুয়ালি সেটা হচ্ছে রাত 2:30-এ, রাত 2:30টার সময় প্রজেকশন দেওয়া হলো যে ডোনাল্ড ট্রাম্প ওয়ান দ্য ইলেকশন। যদি অফিসিয়ালি কিন্তু এটা কিন্তু একটা বলা হয়েছে ইলেকট্রাল ভোট, এটা আনঅফিসিয়াল রেজাল্ট। অফিসিয়াল রেজাল্ট বের হতে কিন্তু প্রায় আরো 3-4 সপ্তাহ লেগে যাবে কিন্তু। তো সাধারণত ইট ম্যাচেস অ্যাকচুয়ালি। সো হোয়াট হ্যাপেন্স ইজ হিয়ার, আমার মনে হচ্ছে রেজাল্ট উইল বি আউট বাই 1 or 2 in the morning আমাদের সময়, বাংলাদেশ সময় হয়তো বা দুপুর 12টার দিকে, এবং রেজাল্টস উইল বি টুয়ার্ডস বাইডেন। আই ডোন্ট সি এনি রিজন ওয়াই নট। আমার মনে হচ্ছে যে গতবার যেটা ছিল হিলারি ক্লিন্টনে, শি ওয়াজ আনপপুলার, নাম্বার 1 ছিল আনপপুলার। নাম্বার 2 ছিল আনডিসাইডেড ভোটার ছিল সেই সময় প্রায় 13% আনডিসাইডেড। তারা অ্যাট দ্য ডে অফ ইলেকশন তারা ডিসাইড করছে কাকে ভোট দিবে। এবার কিন্তু আনডিসাইডেড ভোটারের সংখ্যা মাত্র 4.8%, অনলি নাম্বার 1 ভেরি লেস। নাম্বার 2 ওভার 100 মিলিয়ন অলরেডি ভোট কাস্ট করে ফেলছে, দ্যাট ইজ অলরেডি ডিসাইডেড। এবার বলা হচ্ছে 160 থেকে 170 মিলিয়ন ভোট কাস্ট হবে, যেটা গতবার ছিল 139 মিলিয়ন। সো অ্যাটলিস্ট 20 থেকে 30 মিলিয়ন এক্সট্রা ভোট কাস্ট হবে এবার। নাম্বার 4, আমার মনে হচ্ছে গতবার যে হিলারি ক্লিন্টনের যে একটা ইমেইল সংক্রান্ত যে একটা প্রবলেম আসছিল,
তার ইমেল অনেকগুলি তার সে ডিলিট করছে, এরকম কোনো মেজর কোনো ইস্যু কিন্তু এগেইনস্ট জো বাইডেন এগেইনস্ট আসে নাই। হি ওয়াজ ভেরি ক্লিন। দেখা যাক তো আমার মনে হচ্ছে ইট শুড বি বাই বাংলাদেশ সময় দুপুর 12টা 1টার সময় ইউল গেট দ্য রিজাল্টস এন্ড আই এম হোপিং বাইডেন উইল উইন ল্যান্ডস্লাইড। জনাব মাহমুদুল্লাহ, আপনার কাছে আসি এই পর্যায়ে। এই যে অবস্থার কথা আমরা বলছিলাম, সেখানে যদি আবারও ট্রাম্প চলে আসেন তাহলে সেখানে যারা সংখ্যালঘিষ্ঠ তাদের অবস্থাটা কি দাঁড়াবে? আমাদের অন্য বিজ্ঞ আলোচক যেটা বললেন, ট্রাম্প আসার সম্ভাবনা কম, কিন্তু তারপর তিনি যদি আসেন, হ্যাঁ বেশ মানে ইমিগ্রেন্টদের স্বার্থ অনেকটা ক্ষুণ্ণ হবেন। তিনি তার সমগ্র পলিসি ইমিগ্রেন্ট বিরোধী, অশ্বেতাঙ্গ ইমিগ্রেন্ট বিরোধী। তিনি প্রথমে এসে মুসলিম 6টি দেশের থেকে দেশে লোকজন আসা বন্ধ করে দেওয়ার জন্য নির্দেশনা জারি করেছিলেন। তিনি মেক্সিকানদের এবং হিসপ্যানিকদের ব্যাপারে অত্যন্ত কঠোর জঘন্য উক্তি করেছেন, তাদের সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন। তিনি মেক্সিকো সীমান্তে ওয়াল দিয়ে দেওয়ার কথা বলছেন, কিছু ওয়াল তৈরিও হয়ে গেছে, ঠুনকো টাইপের ওয়াল, তারপরও উনি করছেন। ফলে ইমিগ্রেন্ট বিরোধী মনোভাব তার তীব্র, এবং এই তীব্রতার কারণে এটাকে ভিত্তি করেই কিন্তু তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আমার নিজের ধারণা, ওবামা যদি প্রেসিডেন্ট এর আগে না হতেন, ট্রাম্প প্রেসিডেন্ট হতেন না। ওবামা হওয়ার কারণে ওই যে অনেকদিন থেকে আগে প্রজেকশন ছিল 2050 সাল, এখন বলা হচ্ছে যে আরো বেশ অনেক বছর আগেই যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গদের সংখ্যা 50%-এর নিচে নেমে যাবে। শ্বেতাঙ্গরাই দেশ নিজেদেরকে মনে করেন এই দেশের তারা প্রভু বা মেইন, তারা সেই ক্ষেত্রে তারা মাইনরিটি হয়ে যাবেন, তাদের প্রভুত্ব অথবা প্রভাব ক্ষুণ্ণ হয়ে যাবে, কমে যাবে। এটাতে তারা অত্যন্ত বিচলিত বোধ করছেন। কেবলমাত্র যে কম শিক্ষিত গ্রামাঞ্চলের এবং শ্রমিক শ্রেণীর শ্বেতাঙ্গরাই এতে উদ্বিগ্ন তা না, শিক্ষিত লোকজন উদ্বিগ্ন। এই নিউ ইয়র্ক শহরেই একজন অত্যন্ত উচ্চশিক্ষিত অ্যাটর্নি কয়েক মাস আগে, এই প্যান্ডেমিকের আগে, একজন হিসপ্যানিক ওয়েট্রেসকে ইনসাল্ট করেছেন, তোমার দেশে চলে যায়, এই ধরনের কথা বলছেন। ফলে এটা এদের ভদ্রলোকদের মধ্যে ভেতরে থাকে, ওই অন্যান্য শ্রমিক শ্রেণীর লোকরা তো বেশি করে প্রকাশ করে, এই আর কি। তো যাই হোক, তারা বেশ আতঙ্কের ভিতরে থাকবে। ইমিগ্রেশন অনেক কমিয়ে দেওয়ার সম্ভাবনা আছে। জি, ধন্যবাদ। তাদের অনেক সুযোগ সুবিধা কমিয়ে দেওয়া। অধ্যাপক দেলোয়ার হোসেন, আপনার কাছে এই পর্যায়ে আসতে চাই, আপনার যদি আর কিছু যোগ করার থাকে। না, আসলে আমরা যদি যুক্তরাষ্ট্রের এই নির্বাচনের আলোচনার মধ্যেই থাকি, তাহলে আমারও মনে হয় যে এই নির্বাচনটি মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি যে এই নির্বাচনের একদিকে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরের যে রাজনীতি বা সমাজ এবং অর্থনীতি, এইসব দিকের একটা বড় ধরনের প্রভাব আছে, পাশাপাশি বৈশ্বিক রাজনীতিতেও এর একটা বড় প্রভাব আছে। তবে ডোনাল্ড ট্রাম্প তার যে একজন প্রেসিডেন্ট, উনি মার্কিন হাউসে ইমপিচড হয়েছে এবং ওনার বিরুদ্ধে অনেক ধরনের স্ক্যান্ডাল বা অনেক রকমের বক্তব্য আমরা দেখেছি। তারপরেও কিন্তু ওনার যে বেস ভোটার এবং যেভাবে উনি বিভিন্ন র্যালিতে উনি উজ্জীবিত করেছেন, এটার একটা রিস্ক কিন্তু থাকে। কারণ আপনার এই যে ভোট দিতে আসতেছে আপনার এই যে ইলেকশনের দিন, তারা আসলে কিভাবে ভোট দিচ্ছে সেটা একটা খুব গুরুত্বপূর্ণ, সংখ্যা কিরকম দাঁড়াচ্ছে। তবে আমারও মনে হয় যে জো বাইডেনের জয়ী হওয়ার সম্ভাবনাই অনেক বেশি, এবং যে মার্জিনটা আমরা দেখছি জাতীয়ভাবে প্লাস যে ব্যাটল গ্রাউন্ড স্টেটসগুলোতে, সেটা অনেক ওয়াইড। ফলে এবং মার্কিন জনগণের ভেতরে, এবং আমি যেটা আপনার ডক্টর তাজবিরুল বলছিলেন যে মধ্যবর্তী নির্বাচন যেটি হয়েছিল 2018 সালে আপনার হাউসের, সেই নির্বাচনের ফলাফলটা কিন্তু একটা ইন্ডিকেটর। ফলে সবকিছু মিলিয়ে মনে হচ্ছে যে এটি খুব ডিফিকাল্ট হবে ডোনাল্ড ট্রাম্পের জন্য নির্বাচিত হওয়া। তবে মার্কিন জনগণ তাদের যে কনস্টিটিউশন কিংবা যে চেকস অ্যান্ড ব্যালেন্সেস যে আছে তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের, জুডিশিয়ারি, এক্সিকিউটিভ এবং তাদের যে আপনার লেজিসলেচার, এগুলোর যে ক্ষমতার ভারসাম্য এবং দীর্ঘদিন ধরে তারা যে সমস্ত প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করেছে নির্বাচন গ্রহণ করা এবং নির্বাচনের ফলাফল তৈরি করা এবং সেটাকে অত্যন্ত বিশ্বাসযোগ্যভাবে এবং ফেয়ারলি সেটাকে পাবলিসাইজ করা, এগুলোকে সত্যিকার অর্থেই কিন্তু প্রশ্নবিদ্ধ করে একটা বাড়তি সুবিধা নেওয়া, এটা আমার কাছে মনে হয় যে এটা অসম্ভব ব্যাপার, এবং সেটি হয়তো আমরা
খুব অল্প সময়ের মধ্যেই দেখতে যাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্রে। সেই সাথে যদি এখন যে সুপ্রিম কোর্টের যে অবস্থা, যে প্রশ্ন দিয়ে আপনার কাছে শুরু করেছিলাম, শেষ পর্যন্ত যদি সেখানে চলেও যায় এবং সেখানে যদি এই যে দলীয় বিবেচনাগুলো সামনে চলে আসে, তাহলে কি এই সব কিছুই উল্টে যাচ্ছে না? না, আমার কাছে মনে হয় যে এই কোর্টে যাওয়ার যে ব্যাপারটি, যে সমস্ত ইস্যুসগুলো যাবে, এটা তো হচ্ছে আপনার মানে মানে ইলেকশনের যে প্রক্রিয়া, যদিও আমরা জানি যে এর মধ্যে 400-র মতো নাকি আপনার লসুট হয়েছে বিভিন্ন পর্যায়ে, এবং এগুলো কিন্তু যেভাবে রিজলভ হচ্ছে এখন পর্যন্ত, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে এটা একটা আইন অনুযায়ী হচ্ছে। আপনি যদি দেখেন যে ট্রাম্প নিজেই অসন্তুষ্ট একটা রুলিং এর ব্যাপারে, তার মানে এখানে আপনার এমনকি কোনো অঙ্গরাজ্যে রিপাবলিকানদের দখলে আছে তাদের যে আপনার লেজিসলেচার বা সেখানকার অঙ্গরাজ্যের যে প্রশাসন, তারপরেও কিন্তু আইন অনুযায়ী তাদেরকে ফলে আমার আসলে একেবারেই সময় ফুরিয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক দেলোয়ার হোসেন এবং ডক্টর তাজবিরুল ইসলাম এবং সৈয়দ মাহমুদুল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি। দর্শক ধন্যবাদ আপনাদেরকেও। ভালো থাকবেন সবাই।